হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভিটা এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা ডিউন নামে একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটা 2021 সালে রিলিজ পেয়েছিল এবং এটার আইএমডিবি রেট হচ্ছে 10/8 এবং এই সিনেমাটা 6টা অস্কারও জিতেছিল। এবং যারা এই মুভি দেখেছো তারা তো দেখেছো, আর যারা দেখোনি তাদের অবশ্যই একবার হলেও দেখা উচিত। মেন সিনেমাটাই দেখা উচিত, কারণ এই মেন সিনেমাটার স্টোরি, সিনেমাগ্রাফি, ভিএফএক্স পুরো অসাধারণ ছিল। আর তাছাড়া এটা সাইফাই সিনেমা হওয়ার সত্ত্বেও পলিটিক্স গুলোকে অনেক চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই জন্য আমি তোমাকে সাজেস্ট করবো এক্সপ্লেন দেখে আর সিনেমাটার মজা নষ্ট না করতে। আর তাছাড়া সিনেমাটি বোঝানো খুবই কঠিন, তো আমি নিশ্চিত নই কতখানি ভালো মতো আমি বোঝাতে পারবো, কারণ অনেকগুলো রাজ্য রয়েছে, অনেকগুলো নাম রয়েছে, মানে অনেকগুলো ক্যারেক্টার ভাই। তবে তারপরেও আমি মুখে বলবো, তারপর আবার ভিডিও এডিটর ওই পার্সন বা ওই গ্রহগুলোকে দেখাবে, তো এই জন্য আর কি আশা করি তোমরা বুঝতে পারবে। তবে তারপরেও সিনেমাটা যাতে সহজে বুঝতে পারো এই জন্য কিছু তথ্য আমি আগেই বলছি। সিনেমাটার কাহিনী হচ্ছে আজ থেকে 8,000 বছর পরের, তখন হচ্ছে 10,191 সাল। মানে বুঝতেই পারছো, এখনই যদি এআই দিয়ে পৃথিবী এত উন্নত হয়, আজ থেকে 8,000 বছর পর আরো কি হয়েছে। এটা হচ্ছে 2025 সাল, তার মানে 10,075 বছর পরে আর কি। তো মানব জগৎ তখন প্রযুক্তিগত উন্নয়নের শীর্ষে চলে গিয়েছে, আর পৃথিবী ততদিনে ধ্বংস হয়ে গিয়েছে, পৃথিবী আর নেই। এবং মানবজাতি তখন গ্যালাক্সির বিভিন্ন গ্রহে বসবাস করছে, আর উন্নত প্রযুক্তির পাশাপাশি তারা টেকনোলজি দিয়ে সুপার হিউম্যান পাওয়ারও অ্যাডপ্ট করে ফেলেছে, মানে অনেক পাওয়ার অ্যাডপ্ট করে ফেলেছে। আর ওই মহাশূন্যের নতুন একটা ইউনিভার্স, সেটার নাম হচ্ছে ডিউন। এবং এই ইউনিভার্সের সকল গ্রহকে নিয়ন্ত্রণ করছে এক একটা রাজ পরিবার। মানে এখানে যে কয়টা গ্রহ রয়েছে প্রত্যেকটা গ্রহেই একটা করে রাজ পরিবার রয়েছে। যেমন একটা রাজ পরিবার রয়েছে হচ্ছে হাউস হারকেনন, আরেকটা হচ্ছে হাউস এট্রিটিস, আরেকটা হচ্ছে হাউস অ্যারাকিস, আরেকটা হচ্ছে হাউস ক্যালাডান। কিন্তু এই সব গ্রহকে আবার নিয়ন্ত্রণ করছে একজন রাজা, যার নাম হচ্ছে এম্পেরিয়র স্যাডাম বা সাদ্দামও বলতে পারো আর কি। এবং পৃথিবীতে যেমন মনে করো রাজনীতি বা জিও পলিটিক্স এর ব্যাপার রয়েছে, এখানেও এরকম জিও পলিটিক্স এর ব্যাপার রয়েছে। আর পৃথিবীর রাজনীতির মূল কেন্দ্রগুলো কি? তেল বা বিভিন্ন খনিজ সম্পদ, তারপর তোমার ইউরেনিয়াম, এগুলো। তো ওইখানের ওই গ্রহেরও স্পাইস নামের একটা খনিজ সম্পদ রয়েছে, যেটা ওই ইউনিভার্সের সবচেয়ে মূল্যবান জিনিস। আর এই স্পাইস বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এই স্পাইস খেলে মানুষ দীর্ঘায়ু লাভ করে, ভবিষ্যৎ দেখার ক্ষমতা পায়, এবং ইন্টারস্টেলার ভ্রমণের জন্য নবযানে বা বিভিন্ন ফুয়েল হিসেবে ব্যবহার হয়। ইন্টারস্টেলার ভ্রমণ মানে ধরো এক গ্যালাক্সি থেকে বা এক সৌরজগৎ থেকে আরেক সৌরজগতে ভ্রমণের ব্যাপারটা। এবং এই স্পাইস তৈরি হয় অ্যারাকিস নামের একটা গ্রহে, যেটাকে হাউস অ্যারাকিসটা নিয়ন্ত্রণ করে। আর ওই গ্রহে সেন্ট ওয়ার্ম নামের এক ধরনের মরুভূমিতে চলাফেরা করা মনস্টার রয়েছে। তো তাদের চলাফেরার মাধ্যমে বা তাদের ঘুর মাধ্যমে মনে করে স্পাইসটা তৈরি হয়। এবং ওই অ্যারাকিস গ্রহে, মানে যেখানে স্পাইস পাওয়া যায়, সেই গ্রহের মানুষদেরকে বলা হয় ফ্রিম্যান, এবং তারা এই স্পাইসকে পবিত্র হিসেবে বিবেচনা করে। কিন্তু সমস্যা হচ্ছে কি, ওদের গ্রহের সবচেয়ে দামি জিনিস তো পাওয়া যায়, কিন্তু ওদের ওরকম অস্ত্র শস্ত্র নেই বা শক্তি নেই। মানে অনেকটা আফ্রিকার মতো মনে করো, সোনা হীরা সব ওদের, ফ্রান্স গিয়ে আমেরিকা গিয়ে উঠিয়ে নিয়ে আসে, ওরা ধনী হয়। তো ব্যাপারটা এরকমই। তো এই ফ্রিম্যানরা এই বাকি যে তোমার বড় বড় এম্পিরিয়ররা রয়েছে তাদের কাছ থেকে মুক্ত হতে চায়, তাদের সম্পদ তারা নিজেরা নিজেদের জন্য ব্যবহার করতে চায়। তো এইটা নিয়ে এই সিনেমার কাহিনী। তো আশা করছি মোটামুটি প্লট বুঝতে পেরেছো, এখন পরটুক বুঝতে সুবিধা হবে। এখন আমরা ডাইরেক্ট মূল গল্পে যাই। তো সিনেমার শুরুতে আমরা দেখতে পাই বর্তমানে চলছে হচ্ছে 10,191 সাল, এবং পৃথিবী বা অন্য কোনো গ্রহ তখন আর এক্সিস্ট করে না, মানে সোলার সিস্টেম বা আমাদের সৌরজগতই ধ্বংস হয়ে গিয়েছে। এবং বর্তমান মানুষজন পৃথিবী যে ছিল এটা সম্পর্কে অনেকে জানেও না, এবং মানুষজন সবাই অজানা গ্রহে নিজেদের বাসস্থান স্থাপন করছে। যেমন যে বললাম অ্যারাকিস, গ্রিডি প্রাইম, কেলাডান। আর এই সব গ্রহের উপরে আছে আরো একটা এম্পায়ার যার নাম হচ্ছে সাদ্দাম দা ফোর্থ, মানে সে 4 নম্বর শাসক আর কি, সাদ্দাম। আর এই সিনেমাটাই তো হচ্ছে অ্যারাকিস গ্রহকে নিয়ে, আর এই মুভিতে যাকে ডিওন নামে চেয়ানো হয়। আর এই গ্রহে একটা মূল্যবান খনিজ পাওয়া যায় যার নাম হচ্ছে স্পাইক। আর এই স্পাইক মানুষের আয়ু বাড়িয়ে দিতে পারে, রোগ সারিয়ে দিতে পারে, এমনকি বিভিন্ন ফুয়েল হিসেবে ব্যবহার হয়। আর অ্যারাকিস গ্রহের যে মানুষরা রয়েছে তাদেরকে বলা হয় ফ্রিম্যান। তারা খুবই ধর্মপ্রিয় এবং প্রাচীন মানুষ। বিষয়টা বুঝিয়ে বলি, আমেরিকানরা তো ধর্ম খুব কম মানে অনেক উন্নত, কিন্তু অন্যদিকে আফ্রিকানরা কিন্তু অনেক ধর্ম মানে। তো এরকম একটা কিছু। আর তাছাড়া ফ্রিম্যানরা মাঝে মাঝে এই স্পাইসকে নেশার কাজেও ব্যবহার করে, মানে যেমন ওই যে আয়কর সন্ন্যাসীরা গাঞ্জা খাইতো আর কি, তোমার ওই ধ্যানে বসার জন্য ওইরকম আর কি। এবং এই স্পাইসকে নেশার কাজে ব্যবহার করার কারণে তাদের চোখগুলোও ব্লু কালারে পরিণত হয়েছে। তো সবকিছু ভালোই চলছিল, কিন্তু একদিন যখন ওই স্পাইসের ব্যাপারটা ইন্টারকন্টিনেন্টাল সবার কাছে জানাজানি হয়ে যায়, তখন গিডি প্রাইমের বসবাসকারীরা, মানে গিডি প্রাইম গ্রহের বসবাসকারীরা যাদেরকে হারকোনেন বলা হয়, তারা অ্যারাকিসের উপর আক্রমণ করে। আর যেহেতু ওই ফ্রিম্যানরা ছিল হচ্ছে একেবারে মনে করো গরিব গ্রহ, ওরা অত উন্নত ছিল না, অস্ত্র শস্ত্র ছিল না, তো এই কারণে তারা হারকোনেনদের কাছে হেরে যায়, এবং হারকোনেনরা গোটা অ্যারাকিস গ্রহটাই দখল করে। আর তারপর হারকোনেনরা অ্যারাকিসদের কাছ থেকে খনিজ
সম্পদ তুলে মহাকাশের বিভিন্ন যে গ্রহ রয়েছে বড়লোক গ্রহ সেখানে বিক্রি করে এবং অনেক টাকার মালিক হয়, এবং এটাই হচ্ছে একমাত্র ইন্ধন দ্রব্য যার উপর ভিত্তি করে অন্য সব গ্রহ আর কি চলছে। তো এভাবে হারকোনেন গ্রহরা ধনী হতে শুরু করে এবং তারা মোটামুটি 50-60 বছর ধরে এইভাবে আটকিয়ে রেখেছে। কিন্তু এভাবে করতে করতে কি হয়, হারকোনেনরা তো মনে করো যে একটা জাস্ট জমিদারের মতো বা একটা রাজ পরিবার, কিন্তু তাদের সবার রাজা হচ্ছে আবার কে, এম্পেরর সাদ্দাম। তো ওদের চেয়ে হারকোনেন গ্রহরা বেশি ধনী হতে শুরু করে। আর তখন এম্পেরর সাদ্দাম একটা চুক্তি করে, সেটা হচ্ছে হারকোনেনদের অবশ্যই অ্যারাকিস গ্রহ ছেড়ে দিতে হবে এবং অ্যারাকিসে নতুন রাজা আসবে। মানে বিষয়টা বুঝিয়ে বলি, হারকোনেনরা চাইলে তো এখন মেন এম্পেররের সাথেও যুদ্ধ ঘোষণা করতে পারতো, কিন্তু সে যেহেতু মেন এম্পেরর, তার কাছে তো অনেক অস্ত্র শস্ত্র, অনেক বিশাল সৈন্য রয়েছে। আর হারকোনেনরা হচ্ছে মাত্র ধনী হয়েছে, ওদের কাছে তো সৈন্য নেই, ওরা তো পারবে না রাজার সাথে, মানে এম্পেররের সাথে। তো এই জন্য ওরা বাধ্যতামূলক মেনে নেয়। আর যে গ্রহে তোমার ওই খনিজটা পাওয়া যায়, সেই গ্রহের নতুন রাজা হবে হচ্ছে কেলাডেন গ্রহের বসবাসরত অ্যাস্ট্রিডিস জাতিরা, যাদের রাজার নাম হচ্ছে রাজা ডিউক। তো তোমাদের সুবিধার জন্য, মানে এই নামগুলো কিন্তু খুবই কঠিন, তোমাদের বোঝা অনেক কঠিন হবে, তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি গ্রহগুলোর নাম বা জাতিগুলোর নাম পৃথিবীর যে জাতি রয়েছে সেই হিসেবে বুঝিয়ে দিই। এখানে যে হারকোনেন, যারা আর কি ওই যে খনিজ সম্পদের সমৃদ্ধ ওই গ্রহের উপর নিয়ন্ত্রণ করে রেখেছিল, তো ওই দুর্বল খনিজওয়ালা গ্রহকে আমরা ধরো আফ্রিকা বললাম। আর হারকোনেনদের আমরা কি বলবো, এখানে হারকোনেনদের মূলত এই সিনেমাতে রাশিয়ান বোঝানো হয়েছে, নামগুলো ওরকম রাশিয়ান নাম দিয়েছে, তো ওদের আমরা রাশিয়াই বললাম। আর কেলাডেন যে গ্রহ, যাদেরকে আর কি নতুন করে ওই যে ওই স্পাইসেলা গ্রহের দায়িত্ব দেওয়া হবে, তাদেরকে আমরা জাপান বলতে পারি, যারা টেকনোলজিতে অনেক বেশি উন্নত, কিন্তু ওই যুদ্ধ বিগ্রহ বা সেনাবাহিনীর দিকে অতটা গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দেয় না, অনেক ভদ্র জাতি। আর মেন যে রাজা, তাকে আমরা আমেরিকায় বানালাম। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই পল অ্যাস্ট্রিডিসকে, যে ছিল হচ্ছে রাজা ডিওকের একমাত্র ছেলে, মনে করো জাপানের একমাত্র রাজপুত্র, এবং সে প্রতিদিন একটা মেয়েকে তার স্বপ্নে দেখে, আর এই মেয়েটিকে এটা আমরা ভবিষ্যতে গিয়ে জানতে পারবো। আর তারপর আমরা জেসিকাকে দেখতে পাই, যে পল অ্যাস্ট্রিডিসের মা, মানে রানী অবশ্যই, এবং তার ভেতরে একটা জাদুকরি পাওয়ার ছিল, উইস পাওয়ার ছিল, এবং এর মাঝে একটা সুপার পাওয়ার রয়েছে, সেটা হচ্ছে সে যে কাউকে হিপনোটাইজ করতে পারে, মানে কথা বলে হিপনোটাইজ করে তাকে দিয়ে কাজ করে নিতে পারে। তো জেসিকা পলকেও সেই সব স্পেশাল পাওয়ার শেখানোর চেষ্টা করছে। আর যেহেতু আমেরিকা মনে করো এম্পিরিয়র সাদ্দাম অর্ডার দিয়েছে যে এখন জাপানের রাজাকে জাপান গ্রহ থেকে অ্যারাকিস বা আফ্রিকায় গিয়ে শাসন করতে হবে, তো এই জন্য পলকেও তো সাথে যেতে হবে ওর বাবার। তো এই কারণে ও করে কি, অ্যারাকিস গ্রহ সম্পর্কে ভালো মতো জানতে শুরু করে এবং সেখানে থাকা ফ্রিম্যানদের কালচার, লাইফস্টাইল, কি খেয়ে বাঁচে, কিরকম ড্রেস পরে, এগুলো সম্পর্কে জানতে শুরু করে। আর যেহেতু অ্যারাকিস একটা মরুভূমি, সেখানে পানির প্রচন্ড অভাব এবং সবাইকে বেঁচে থাকার জন্য একটা স্পেশাল স্যুট পরে থাকতে হয় এবং প্রচন্ড গরম ওখানে। আর এরপর আমরা দেখি ল্যান্ডার সাইড নামের একটা বিশেষ সংস্থা, যারা কেলাডান গ্রহেতে যায় রাজা ডিউকের সিগনেচারের জন্য, এবং এইটা এমন একটা সংস্থা যেটা নির্দিষ্ট কোনো দেশের সংস্থা নয়। পৃথিবীতে যেমন মনে করো যে ইউনাইটেড নেশন রয়েছে, জাতিসংঘ, সেরকম একটা সংস্থা, কিন্তু চালায় কি ওই আমেরিকায়। তো এখানেও মনে করো ওদেরকে ওই আমেরিকা বা সাদ্দামই চালায়। তো যাই হোক, এই চুক্তিতে যেমন বলা রয়েছিল যে অ্যাস্ট্রিডিসদের কেলাডেন গ্রহ ছেড়ে দেবে এবং অ্যারাকিস গ্রহে গিয়ে নিজেদের সাম্রাজ্য চালাবে। তো ডিউক বাধ্য হয়ে সেই চুক্তিটা একসেপ্ট করে নেয়। আর তখন আমরা লক্ষ্য করি এখানে বেনে গেসেরিটের এক ধরনের মেম্বার এসেছে, যারা বোরকা পরার মতো রয়েছে, তাদের একজন মেম্বার জেসিকাকে কোনো একটা কিছু ইশারা করে। আর এখানে উল্লেখ্য, জেসিকাও একসময় ওই বেনে গেসেরিটের কাল্টের একজন মেম্বার ছিল। আমি জানি তোমাদের বুঝতে অনেক কষ্ট হচ্ছে ব্যাপারটা, আমার নিজের অনেক বুঝতে কষ্ট হয়েছে, তবে আমি চেষ্টা করছি সহজভাবে বোঝানোর জন্য। তো যাই হোক, এরপর আমরা দেখি পল তার এক বন্ধুর সাথে দেখা করে, যার নাম হচ্ছে ডানকেন। অফকোর্স চিনতে পেরেছো, আমাদের প্রিয় অ্যাকোয়াম্যান। আর সে ছিল হচ্ছে অ্যাস্ট্রিডিস্টের আর্মির একজন জেনারেল বা এরকম কোন একটা কিছু, মনে করো জাপানিজ জেনারেল। তো যেহেতু সকল অ্যাস্ট্রিডিস্টরা বা জাপানিজরা যাবে হচ্ছে আফ্রিকান বা অ্যারাকিস গ্রহে, তো সেখানে জাপানিজ রাজা যাওয়ার আগে ডানকেন বা আর্মি চিফ সেখানে একা যাচ্ছে ওই জায়গাটা পরীক্ষা করতে, ওই জায়গার মানুষের সাথে আলাপ করতে এবং জায়গাটা নিরাপদ করতে। কিন্তু পলও তার সাথে যেতে চায়, কিন্তু ডানকেন মানা করে দেয়। আর তারপরে পল তাকে এটাও জানায় যে আমি বহুদিন ধরে একটা মেয়েকে স্বপ্নে দেখছি, আর আমি স্বপ্নে দেখেছি যে ওই তুমি অ্যারাকিস বা ওই আফ্রিকা গ্রহে গিয়ে মারা পড়বে। কিন্তু ডানকেন এটা কেয়ার করে না, সে বলে এটা জাস্ট একটা স্বপ্ন, এগুলো বাদ দাও। আর এরপর পল যায় হচ্ছে তার বাবার কাছে, আর তার বাবাকে গিয়ে বলে সেও ডানকেনের সাথে অ্যারাকিস গ্রহে যেতে চায়, কিন্তু তার বাবা তাকে মানা করে দেয়। পাশাপাশি তাকে এটাও বলে আমার কাছে মনে হচ্ছে এখানে আমাদের এম্পিরিয়র সাদ্দাম, মানে মনে করে আমেরিকা এবং রাশিয়া আর আরেকটা গ্রহ রয়েছে, ওটাও শক্তিশালী, যেটাকে আমরা চায়না নাম দিই, তারা মিলে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে যাতে আমাকে তারা হটাতে পারে, কারণ আমরা টেকনোলজিতে অনেক বেশি এগিয়ে যাচ্ছি। তো ওরা আমাকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করতে পারে, তোমাকে খুব তাড়াতাড়ি সব শিখে নিতে হবে যাতে তুমি পরবর্তীতে সব সামলে নিতে পারো। আর এরপর আমরা দেখতে পাই পল ওদয় গ্রহের সেনা প্রধান গার্নিশায় দেখা করে, মনে করো সে জাপানের সেনা প্রধান আর কি। আর এখানে ওরা এক ধরনের ফাইটিং গেজেটের সাথে ট্রেনিং করছে, আর এটা এমন একটা গেজেট যেটা শরীরে পড়লে সেটা পুরো বডিকে প্রোটেকশন দেয়, যত জোরে আঘাত হোক না কেন ওই শিল্ড অদৃশ্যভাবে আটকে দিতে পারে। কিন্তু কোনো জিনিস যদি আস্তে আসে তাহলে ওই টেকনিকটা আটকাতে পারে না, ওটা তুমি ব্যথা পাবে, মানে ওই শিলটা কাজ করবে না। আর অন্যদিকে আমরা দেখি গিডি প্রাইম গ্রহ, যেটা আর কি মনে করো রাশিয়া, যেখানে ভলদিমির হারকোনেনের রাজত্ব চলে। তোমাদের আমি বলেছি যে এই সিনেমাতে কিন্তু এই গ্রহকে রাশিয়ায় বোঝানো হয়েছে, মানে আমেরিকান সিনেমা ভিলেন বলতে তো রাশিয়ানদেরই বোঝাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, এই জন্যই তো ভলদিমির নাম দিয়েছে, ভ্লাদিমির পুতিন সেরকম ভলদিমির রাশিয়ার নাম। আর এখানে রাবান নামের আমরা একজনকে দেখতে
পাই, দেখে চিনতে পেরেছে এটা WWE সুপারস্টার ব্রাতিস্তা, আর সে হচ্ছে ওই গ্রহের যে প্রধানমন্ত্রী তার ভাইপো। এবং সে প্রচন্ড পরিমাণে রেগে যায় খবর শুনে যে এম্পিরিয়র বা আমেরিকা আদেশ দিয়েছে যে অ্যারাকিন গ্রহকে ওদেরকে ছেড়ে দিতে হবে, কিন্তু ওরা তো গত 60-70 বছর ধরে অ্যারাকি যে রাজত্ব করেছে, সবকিছু তৈরি করেছে, মেশিন সেট করেছে সব স্পাইস উঠানোর জন্য, মনে করো তেল উঠানোর জন্য, সেগুলো এখন অ্যাট্রাডিসের লোকদের আন্ডারে যাবে। কিন্তু এটার উত্তরে ভালদিমির হারকোনন বলে এটা শুধুমাত্র একটা প্ল্যান এবং অ্যাট্রাটিসদের ফাঁদে ফেলার জন্য করা হয়েছে। ওদের শেষ করেই ওই গ্রহটা আমরাই শাসন করব, কারণ এম্পিরিয়র জানে ওখানে যদি আমাদের রাজত্ব কেড়ে নিয়ে ওদেরকে দেওয়া হয় আমরা তো ওদের উপর আক্রমণ করবই। আর অন্যদিকে পল আবার ওই মেয়েটিকে স্বপ্নে দেখতে থাকে, আর সে রাতে তার মা জেসিকাকে ঘুম থেকে তুলে দেয় এবং বলে তার সাথে একজন দেখা করতে এসেছে, আর সে হচ্ছে গেইজ হেলেন মহিয়াম, যে ওই বেনে গেসেরিটের গ্রুপের লিডার, মানে এর আগে ওর মাকে ইশারা দিয়েছিল, আর তার মধ্যে একটা অসাধারণ ক্ষমতা রয়েছে। তো তিনি চাইছেন পলের সাথে একটু আলাদাভাবে কথা বলতে। তিনি মূলত এখানে এসেছেন পলের উপর টেস্ট নিতে, কিন্তু পল যদি এই টেস্টে ফেল করে তাহলে তার জীবন হারাতে হতে পারে। তো পলকে বলা হয় একটা বক্সের মধ্যে হাত ঢোকাতে, আর ওই বক্সে হাত ঢোকানোর পরে পলের অসম্ভব যন্ত্রণা হতে থাকে। তবে সে যদি তার হাত বের করে তার গলায় একটা বিষাক্ত সুই ঢুকিয়ে দেওয়া হবে আর পল ওখানেই মারা যাবে। তো এই জন্য পলকে যে করেই হোক এই পরীক্ষায় পাশ করতেই হবে। আর আমরা দেখতে পাই রুমের বাইরে দাঁড়িয়ে থাকা পলের মা জেসিকা ওর চিৎকার শুনতে পাচ্ছিল এবং কান্না করছিল, কিন্তু তার কিছু করার নেই কারণ তাদের গোষ্ঠীর নিয়ম এটাই। তো যাই হোক পল ভেতরে কোনোভাবে পাশ করে যায় এবং সে তার স্বপ্নগুলো ওই মহিলাকে বলে, কিন্তু ওই মহিলার উত্তরে কিছুই বলে না, কোনো ধরনের উত্তরই দেয় না। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্লট, তোমাকে আমি একটু এই প্লটটা বুঝিয়ে বলি। এখানে যে মহিলারা আসলো না, এই মহিলারা হচ্ছে মনে করো একটা নারী সংঘ, মনে করো নারীবাদী যে সংস্থা থাকে ওরকম একটা সংস্থা, এবং তারা যেটা করে তারা পুরা ইউনিভার্সে তাদের ক্ষমতা বজায় রাখার জন্য সিস্টেমেটিক মনে করো অমুক রাজার কাছে অমুককে পাঠাবে, অমুকভাবে সন্তান জন্ম দেবে এবং তারপর মনে করো যে ওদের একটা শাসন কায়েম করবে বা এই ধরনের কোনো একটা প্ল্যান। তো ওরা মনে করো যে জেসিকাকে পাঠিয়েছিল রাজা ডিউকের কাছে এবং ওরা চেয়েছিল যে পলের বদলে একটা মেয়ে হবে, তাহলে ওই মেয়েটাকে আরেক রাজার সাথে বিয়ে দিয়ে ওরা ওইখানে সাম্রাজ্য বা ক্ষমতা করতে পারবে। কিন্তু হয়েছে হচ্ছে পল, এবং এর ফলে যেটা হতে পারে সবকিছু উল্টা হয়ে যেতে পারে। এবং এখানে জেসিকা যে ভুলটা করেছে সেটা হচ্ছে সে রাজা ডিউককে যখন বিয়ে করেছে, বিয়ে করার পরে যখন জানলো যে ছেলে বাচ্চা পেটে, তারপরও সে এই বাচ্চাটার জন্ম দিয়েছে কারণ সে ডিউককে অনেক ভালোবাসে। কিন্তু এই যে কালো বোরকা পরা যে মহিলাদের দেখলাম এরা কিন্তু মোটেও সুবিধার লোক না, এরা খুব ডেঞ্জারাস আর কি, এবং এদের চলাচল সকল রাজ্যেই রয়েছে। তো এই জন্য কালো মহিলারা ভয় পাচ্ছে যে এই ছেলেটা আবার মাসিয়া না হয়ে যায়, যে পুরো ডিউনের মধ্যে বা পুরো ইউনিভার্সে রাজত্ব কায়েম করবে। আর ওরা যেহেতু মেয়ে সঙ্গ, তো ছেলেরা যদি পাওয়ার পায় ওদের তত লাভ নাই, এরকম একটা কিছু আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তো যাই হোক এরপর আমরা দেখতে পাই অ্যাট্রিডিসরা তাদের গ্রহ ক্যালাডেন ছেড়ে বা জাপান ছেড়ে অ্যারাকিস বা আফ্রিকা গ্রহে শিফট হতে শুরু করেছে, যেটা তাদের নতুন বাসস্থান। এবং ডিউক, জেসিকা, পল এই প্রথমবার অ্যারাকিস গ্রহেতে নিজেদের পা রাখে, আর সেখানে গিয়ে তারা দেখে এখানকার নেটিভ মানুষরা যাদেরকে ফ্রিম্যান বলা হয় তারা ভিড় করেছে তাদের নতুন রাজাকে দেখার জন্য। মানে ওরা তো গরিব মানুষ, মানে দুর্বল মানুষ, ওরা জানে আমরা এমনিও গোলাম অমনিও গোলাম, নতুন রাজা আসছে আর কি। তো এরপর তারা যখন পলকে দেখে তখনই লিসান আলগাইব নামের একজন বলে ওঠে যে এটাই হবে হয়তো আমাদের মসিহা। মানে আমি আগেই বলেছি যে এই গ্রহের মানুষ সবচেয়ে ধার্মিক এবং তাদের একটা ধর্মীয় বই রয়েছে যেটার মধ্যে ভবিষ্যৎবাণী রয়েছে যে কোনো একজন ছেলে আসবে এবং ছেলে যে এসে ওদের ভাগ্য পরিবর্তন করবে। তো এই জন্য অনেকে মনে করছে যে এই পলই হয়তো মসিহা হবে, ওদেরকে মুক্ত করবে। যদিও পল কিন্তু এসেছে ওদের কি বলবো অ্যাডমিনিস্ট্রেশন বা মনে করো ওদেরকে শাসন করার জন্য, শোষণ করার জন্য। আর এরপর আমাদের অ্যারাকিস গ্রহটা ভালো মতো দেখানো হয়, যেটা পুরোপুরি একটা মরুভূমি গ্রহ। এখানে বিন্দু মাত্র কোথাও জলের নিশানা নেই, সাথে প্রচন্ড গরম, আর এই কারণে দুপুরবেলা প্রাসাদ পুরোপুরি সিল করে দিতে হয় রোদের কারণে। আর তারপর আমরা দেখি জেসিকার সামনে কয়েকটা মহিলাকে দাঁড় করানো হয়, যাদের মধ্যে থেকে জেসিকা একজনকে দাসী হিসেবে সিলেক্ট করবে। তো এরপর জেসিকা করে কি একজনকে দাঁড় করায় আর বাকিদেরকে চলে যেতে বলে। আর তারপর আরো জেসিকা ওই মহিলাকে বলে তুমি তোমার জামার ভেতরে হাতিয়ার লুকিয়ে রেখেছো কেন? যার উত্তরে দাসী বলে এটা আপনাকে আক্রমণ করার জন্য নয়, বরং এটা একটা গিফট, আর এটা আমাদের গ্রহের দেবতা স্যান্ড ওয়ার্মের দাঁত দিয়ে বানানো। তো ওই স্যান্ড ওয়ার্মকে একটু পরেই দেখতে পাবে। তো যাই হোক ওই দাসী যখন উপহারটা দেয় জেসিকা উপহারটা নেয় এবং ওকেও দাসী হিসেবে গ্রহণ করে। আর এরপর আমরা দেখি পলো ওই গ্রহের বিভিন্ন ইনফরমেশন জানতে শুরু করে, মানে রিসার্চ করতে শুরু করে। আর তখনই ওর উপরে একটা অ্যাডভান্স লেভেলের হাইটেক মশা অ্যাটাক করে বসে, কিন্তু পল কোনো রকমে সেখান থেকে বেঁচে যায়। আর তারপর যখন ওই ঘর ইনভেস্টিগেশন করা হয় যে কি আক্রমণ করতে পারে, কই থেকে আক্রমণ করলো, তখন দেখা যায় দেয়ালের ভেতরে একজন আর্মি ছিল যে ওই মশাকে কন্ট্রোল করছিল এবং পলকে মারার চেষ্টা করছিল। তো এটা দেখে তো রাজা ডিউক প্রচন্ড রেগে যায় এবং আর্মিকে অর্ডার দেয় খুব তাড়াতাড়ি বের করো কে এটা করেছে, কি আমাদের রাজপরিবারের রাজকুমারকে হত্যার চেষ্টা করেছে। আর অন্যদিকে আমরা দেখি ওই বোরকা পরা মহিলা, মানে ওই মহিলা সংস্থার প্রধান, সে গিয়েছে হচ্ছে রাশিয়ার প্রধানমন্ত্রীর কাছে ভালদিমির হারকোনেনের কাছে, এবং তার কাছে গিয়ে বলে অ্যারাকিসে তোমরা অ্যাটাক করো, ধ্বংস করে দাও, সকল অ্যাট্রিডিসদের ধ্বংস করে দাও, ফ্রিম্যানদের ধ্বংস করে দাও, সমস্যা নেই, কিন্তু পল আর তার মা জেসিকার যেন কোনো ক্ষতি না হয়। আর এটা সে প্রমিসও করিয়ে নেয়। এবং এই কথা আমরা বুঝতে পারি যে মহিলা সংস্থার মোটামুটি ভালোই পাওয়ার রয়েছে, যার ফলে তারা এত বড় একটা রাজ্যকে, মানে নৃশংস রাজ্যকে বা রাজাকেও প্রমিস করাতে বাধ্য করতে পারলো। কিন্তু ওই মহিলা ওখান থেকে চলে যাওয়ার পরই ভ্লাদিমির হারকোনেন তার অ্যাসিস্ট্যান্ট পিটার দে ভেরাসকে বলে আমি তো ওদের হত্যা করবো না, কিন্তু ওই গ্রহে যে
যে পরিবেশ রয়েছে সেটাই ওদেরকে মেরে ফেলবে। তার মানে বুঝতেই পারছো, সরাসরি না মারলেও মারার পরিবেশ করে দেবে। আর এরপর আমরা দেখি অ্যাট্রিডিউসের একটা মিটিং করা হয়। জাপানিজ যে নতুন অ্যাডমিনিস্ট্রেশন বা শাসকরা এসেছে তার একটা মিটিং করছে। আর এই মিটিং এ বলা হয় যে রাশিয়ানরা বা ওই যে হারকোনেনরা যে মেশিনপত্র রেখে গিয়েছে এই গ্রহটা চালানোর জন্য বা মাইনিং করার জন্য, তেল ওঠানোর জন্য, সেগুলো বেশিরভাগই নষ্ট এবং অনেক পুরনো। ওই মেশিন দিয়ে খুব বেশি স্পাইস তো আমরা কালেক্ট করতে পারবো না। আর এরপর আমরা দেখি ডানকেনকে, যে ফিরে এসেছে, সে তো আরো অনেক আগে এসেছিল, পুরো গ্রহটা চক্কর লাগিয়েছে, যতগুলো গোত্র রয়েছে সবগুলো দেখা করেছে। তো এখানে সে জানায় এই মরুভূমিতে স্টিস নামের একটা জনগোষ্ঠী রয়েছে যারা মাটির নিচে থাকে। আর সেই সাথে সেই স্টিস গোত্রের লিডার এসেছে যার নাম হচ্ছে স্টিলগার। আর সেই গ্রহের নতুন রাজা ডিউকের সাথে আলাপ করতে চায়। তো স্টিলগার যখন নতুন রাজা মনে করে ডিউকের সামনে আসে, সে নিজের মুখ থেকে থুতু ফেলে, কিন্তু ডিউকের লোকেরা মনে করে যে টিটকারি করেছে, অসম্মান করেছে, তো ওকে মারতে যায়। কিন্তু তখন ডানকেন সবাইকে থামিয়ে দেয় এবং আমরা জানতে পারি যে আসলে ওই স্টিলগার মূলত রাজাকে সম্মানই করেছে। যেহেতু এই গ্রহ হচ্ছে পানি নেই, তো এখানে পানির ভ্যালু অনেক বেশি এবং এখানে মুখের লালা থেকে তারা এমন ভাবে পানি তৈরি করতে পারে, আর এর জন্য মুখের থুতু অনেক গুরুত্বপূর্ণ। তো সেই মূল্যবান থুতু ফেলে সে রাজাকে সম্মান জানিয়েছে। তো রাজা ডিউক যখন বুঝতে পারে তখন সে খুশি হয়। আর তারপর ওই গোত্রের প্রধান স্টিলগার রাজাকে বলে, দেখুন আপনারা শাসন করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের কাজে যদি কোনো ইন্টারফেয়ার করেন এটা কিন্তু ভালো হবে না। আমাদেরকে আমাদের মতো কাজ করতে দেবেন। আপনারা কেবল এখান থেকে খনিজ নিয়ে সেগুলো রপ্তানি করুন, কোনো সমস্যা নেই। কিন্তু রাজা এখানে উল্টো বলে, আমি তো এখানে খালি খনিজ নিতে আসিনি, তোমাদের পাশে থাকতে এসেছি এবং আমি থাকতে তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। তো এটা শুনে স্টিলগার অনেক খুশি হয় যে না, ভালো একটা শাসক এসেছে, এবং এখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় সে পলকে দেখে এবং ওদের ভাষায় সে পলকে বলে, আমার মনে হয় আমি তোমাকে চিনি। আর গাইস, এই সিনেমাটার এই পর্যায়ে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে। তুমি চাইলে এই ব্রেকটা স্কিপ করে বা একটু টেনে মেইন ভিডিওতে যেতে পারো। হ্যালো গাইস, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? সো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে চলেছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে, এর সাথে অনেক প্রাইজ জেতারও সুযোগ রয়েছে। এবং এখানে তুমি যে কোনো ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং ম্যাচ লাইভ দেখতে পারবে, এবং এর সাথে তুমি স্কোরও প্রেডিক্ট করতে পারবে। ফর এক্সাম্পল, কোন টিম জিতবে, কত রান করবে, কি স্কোর করবে। আর এখানে চান্স রয়েছে BMW কার জেতার, আইফোন, ল্যাপটপ, এছাড়া অনেক প্রাইজ রয়েছে। আর হ্যাঁ, PSG এবং সেরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি, তো এখানে কোনো সন্দেহের কিছু নেই। আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে, যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম, যেখানে ইজিলি গেম খেলে জেতা পসিবল। আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, যেটা স্ক্রিনে দেখানো হয়েছে, এটা ইউজ করলে 12,000 টাকা পর্যন্ত তুমি ফি পেতে পারো। এর সাথে ফ্রি স্পিনে পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে, এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবে পেটিএম, ব্যাংক, বিকাশ, ক্যাশ, রকেট এবং আদার ইজি মেথডে। তো আর দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে, এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো। আর এরপর আমরা দেখি পল আর রাজা ডিউক তাদের লোকজনদেরকে নিয়ে একটা ইকোলজিস্টের সাথে দেখা করে, যার নাম হচ্ছে লিয়েকেন্স, যে এই গ্রহের প্রকৃতি, জলবায়ু, জীব বৈচিত্র্য এবং পরিবেশ নিয়ে গবেষণা করে। আর তার উদ্দেশ্য হচ্ছে এই মরুভূমিকে ধীরে ধীরে একটা বাসযোগ্য এবং সবুজ গ্রহে রূপান্তরিত করা, এবং পাইস সংগ্রহ করা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা, এবং ফ্রিম্যানদের বা এই গ্রহের যে মূর্খ বাসিন্দা রয়েছে তাদেরকে পরিবেশগত জ্ঞান দেওয়া। তবে তাকে নিয়োগ কিন্তু দিয়েছে জাতিসংঘ। তো যাই হোক, সে তাদেরকে এখন দেখাবে যে কিভাবে এই গ্রহে খনিজ উৎপাদন করা হয়। আর এখানে আমরা দেখতে পাই ইকোলজিস্টের চোখগুলো ছিল নীল কালারের। সেও হয়তো এই গ্রহের একজন ফ্রিম্যান, কিন্তু কাজ পেয়েছে মনে করো জাতিসংঘে, মানে মেন এম্পিরিয়র বা আমেরিকার আন্ডারে কাজ করে। আর এখানে আমরা দেখতে পাই ওরা সবাই কিন্তু একটা স্পেশাল ড্রেস পরে রয়েছে, কালো স্যুট, যেটা এই গ্রহে মানুষের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং ঘামকে রিসাইকেল করে আবার পানিতে পরিণত করতে পারে। আর অ্যারাকিস গ্রহটা যেহেতু অনেক গরম, এইখানে এই ড্রেসটা ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। তো যাই হোক, এরপর ডক্টর লিয়েট রাজা এবং তার কর্মচারীদেরকে বাইরে বেরোনোর আগে ওই ড্রেসটা মানে প্রপার পরেছে কিনা এটা চেক করতে থাকে। তখন সে দেখতে পায় পলি একমাত্র প্রপারলি এই ড্রেসটা পরতে পেরেছে। তো ডক্টর লিয়েট তখন পলকে জিজ্ঞাসা করে, তুমি কি এর আগে কখন এই ড্রেসটা পরেছো? পল তার উত্তরে না বলে দেয়। কিন্তু আমরা তো দেখেছি পল অনেকবার স্বপ্নে এই গ্রহে এসেছিল, ফ্রিম্যানদের দেখেছে, তো হয়তো স্বপ্নে এতবার দেখার কারণে ওই ড্রেসটা ভালো মতো পরতে পেরেছে। আর এরপর আমরা দেখি রাজা ডিউক, ওই ডক্টর লিয়েট এবং তার কর্মীরা একটা জেট ফেয়ার্সে করে, মনে করে যে দেখতে পাচ্ছ একটা ফোরিং এর মতো হেলিকপ্টার, এটাতে করে একটা খনিজ উত্তোলন কেন্দ্রে যায়। আর ওইখানে একটা হারভেস্টার বালি থেকে স্পাইস বা খনিজ উত্তোলন করছিল। বাট তখনই তারা খেয়াল করে দূর থেকে একটা বড় স্যান্ড ওয়ার্ম ওদের দিকে আসছে। তো রাজা ডিউক তখন সিদ্ধান্ত নেয় সে হারভেস্টার এবং তার ভেতরে থাকা সবার জীবন বাঁচাবে। আর এই কারণে মুহূর্তের মধ্যে তখন একটা ক্রেন আসে, কিন্তু ওই হারভেস্টারটাকে যে উঠাবে সেই ক্রেনের একটা অ্যাঙ্করই ভেঙে যায়। তো এইরকম একটা বিপদে রাজা ডিউক সিদ্ধান্ত নেয় সে হারভেস্টার বাঁচাতে না পারলেও ভেতরের কর্মচারীদের বাঁচাবে। আর তখনই আমরা দেখি জেট ফেয়ার্স এর মধ্যে যত ভারী ভারী জিনিসপত্র ছিল সেগুলোকে ফেলে দেওয়া হয়, যাতে হারভেস্টারের ভেতরে যতগুলো কর্মী কাজ করছিল তাদেরকে এই জেট ফেয়ার্স এর মধ্যে তোলা যায়। তো রাজা ডিউক তো এখানে গাড়ি চালাচ্ছিল এবং বাকিরা এবং তাদের সাথে পলও গিয়েছিল হারভেস্টার কর্মীদের সাহায্য করার জন্য। কিন্তু পল যখন সেখানে পৌঁছায় তখন বালিতে যে স্পাইস গুলো ছিল সেগুলো পলের নাক দিয়ে প্রবেশ করে এবং ওর হালকা নেশা হয়ে যায় এবং হ্যালোসিনেট করতে থাকে। আর অন্যদিকে স্যান্ড ওয়ার্ম অনেক কাছাকাছি চলে এসেছে। আবার রাজা ডিউক এর দিকে যখন শিপটিকে টেক অফ করবে, উড়িয়ে নিয়ে যাবে, তখন সে দেখে পল শিপে নেই। কিন্তু ওই মুহূর্তে
মুহূর্তেই ওদের যে আর্মি জেনারেল গার্নি সে গিয়ে পলকে বাঁচায় এবং অল্পের জন্য শেষ মুহূর্তে শিপে গিয়ে পৌঁছায়। আর তারপর আমরা প্রথমবারের মতো এই বিশাল আকৃতির স্যান্ড ওয়ার্মকে দেখতে পাই, যেটা গোটা হারভেস্টরকে গিলে ফেলে। তো যাই হোক, এরপর আমরা দেখি রাজা ডিউক ডক্টর লিয়েট কেন্সের উপর প্রচন্ড রেগে যায়। আর সে যেহেতু মনে করে এম্পেরিয়র লোক, মানে আমেরিকার লোক, তো এখানে রাজা ডিউক রেগে বলে, এম্পেরিয়র কি আমাদের এখানে ব্যর্থ হওয়ার জন্য এই গ্রহে পাঠিয়েছে? এখানকার একটা টেকনোলজি ভালো না, বেশিরভাগ হারভেস্টরই কাজ করে না, এখানে আমরা কাজ করব কিভাবে? আমাদের আরো ঝামেলায় ফেলে দিয়েছে। এর উত্তরে ডক্টর লিয়েট বলে, ভাই এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আমি জাস্ট একটা ইকোলজিস্ট, আমি ইউএন এর আন্ডারে বা মহারাজার আন্ডারে কাজ করি, এর বেশি আমি কিছু জানি না, তোমার কমপ্লেন থাকলে তুমি কথা বলো। আর এরপর আমাদের দেখানো হয় ডক্টর উইলিংটনকে, যে পলের উপর পরীক্ষা করতে থাকে যে কেন সে আবার হ্যালুসিনেশন করেছে। তো এখানে পল জানায়, আমি যতবার হ্যালুসিনেশন করি প্রতিবারই একটা মেয়েকে দেখতে পাই, আর ওই মেয়েটি একটা ছুরি দিয়ে আমাকে হত্যা করছে। পাশাপাশি সে এটাও বলে তার মা জেসিকাকেও সে দেখেছে যে তার মায়ের চোখ নীল রঙের হয়ে গিয়েছে এবং সে একটা নিউবর্ন বেবির সাথে বসে রয়েছে, এবং এগুলো ভবিষ্যতে হবে কিনা তুমি একটু পরেই বুঝতে পারবে। আর এরপর যখন ওর মা ওর সামনে আসে, ওর মাকে বলে, মা তুমি প্রেগনেন্ট। এটা শুনে জেসিকা তো পুরো অবাক হয়ে যায়, কারণ এটা তো পলের কোনোভাবেই জানার কথা না। আর এরপর আমরা দেখতে পাই সালোসা সেকান্ড রাস নামের নতুন একটা গ্রহ, যেটা ইম্পেরিয়াল আর্মির একটা প্ল্যানেট, মনে করো মহারাজার প্ল্যানেট, এবং এখানে অনেক শক্তিশালী একটা আর্মি দল রয়েছে যাদের নাম হচ্ছে সাডুকার, মনে করে আমেরিকান বাহিনী, এবং তারা প্রস্তুতি নিচ্ছে কিভাবে অ্যাট্রিডিসের উপর অ্যাটাক করা যায়, মানে জাপানের উপর তারা অ্যাটাক করবে। আর সেখানে আমরা দেখি যে সাডুকারের যে লিডার, তার সাথে রাশিয়ার প্রধানমন্ত্রীর অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যে আর কি মনে করো যে হারকোননের অ্যাসিস্ট্যান্ট, তারা একসাথে রয়েছে। তো এখানে সাডুকারের লিডার জিজ্ঞাসা করে, তোমাদের রাশিয়ার কাছে তো অনেক পাওয়ার রয়েছে, অনেক আর্মি রয়েছে, তাহলে আমাদের আমেরিকার সাহায্যের কেন দরকার? এর উত্তরে পিটার দে ভেরাস বলে, আসলে মেন সমস্যাটা হয়েছে কি, জাপান বা অ্যাট্রিডিসের পলিটিক্যাল পাওয়ার অনেক বেড়ে যাচ্ছে দিন দিন, কারণ ওদের সৎ ব্যবহার, তারপর হচ্ছে ওরা টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে, পুরো দুনিয়াতে ওদের ফ্যান তৈরি হচ্ছে। তো এই জন্য মহারাজা বা আমেরিকা ভয় পাচ্ছে যে সবাই আবার ওকে বেশি ভালোবেসে আমার চেয়ে ক্ষমতাধর না বানিয়ে দেয় বা একটা জোট না তৈরি হয়ে যায়। তো এই জন্যই ওই অ্যাট্রিডিস বা জাপানকে ধ্বংস করতে আমাদের সবার একজোট হয়ে তাদের উপর হামলা করতে হবে। আমি এই নামগুলো কেন বলছি তোমরা হয়তো বুঝতে পারছো তোমাদের বোঝার সুবিধার্থে। আমি যদি এই গ্রহের নামগুলো বলি তুমি পার্থক্য বুঝতে পারবে না, তো কয়বার মনে থাকবে যে কোনটা অ্যাট্রিডিস কোনটা পেলমার, এগুলো মনে রাখা সম্ভব, কিন্তু আমি যখন রাশিয়া বলবো তখন তুমি বুঝতে যাবে ওইটা আমেরিকা, জাপান বা আফ্রিকা নাম নিলে তুমি সহজে বুঝতে পারছো। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখি রাজা ডিউক করে কি জেসিকার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, এই বিপদের সময় তুমি কি পলকে রক্ষা করতে পারবে? অ্যাকচুয়ালি সেও বুঝতে পেরেছে বড় একটা বিপদ আসতে চলেছে, এবং তুমি শুধুমাত্র মা হিসেবে না হলেও বেন গেটেরিসের, মানে ওই নারী সংস্থার সদস্য হয়েও তুমি তোমার সন্তান পলকে রক্ষা করো। তো এরপরে আমরা রাতে দেখতে পাই যে রাশিয়ান হারকোনেন সৈন্যরা অ্যাট্রিডিসের উপর অ্যাটাক করে, আর রাজা ডিউকও বুঝতে পারে বাইরে একটা কিছু হয়েছে। তো সে নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে দেখতে যায়, তবে সে যাওয়ার আগে নিজের শিল্ড অন করে, কিন্তু তখন ছোট্ট একটা ডিভাইস খুব আস্তে তার শরীরে ঢুকেছে এবং তাকে প্যারালাইজ করে ফেলে। আর আমরা দেখতে পাই এখানে তার বিশ্বস্ত ডক্টর উইলিংটন তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর সেই মূলত এই অ্যারাকিস বা আফ্রিকা গ্রহে যে তোমার ওই জাপানিজ গ্রহের লোকজন আসলো, তারা যে তাদের নিরাপত্তার জন্য একটা শিল্ড তৈরি করে রেখেছিল, অদৃশ্য শিল্ড, সেটাকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিল ভেতর থেকে। আর এই কারণে রাশিয়ানরা এখানে একবারে ভেতরে ঢুকতে পেরেছে সহজেই, মানে ডক্টর উইলিয়ন ওদেরকে সাহায্য করেছে ভিলেনদের। আর এটা করার কারণ হচ্ছে রাশিয়ান বা হারকোনানদের কাছে তার ওয়াইফ আটকা রয়েছে, আর সে যদি তার কথা না শুনে ওর ওয়াইফকে মেরে ফেলা হবে। তবে তারপরেও ডক্টর উইলিংটন হয়তো তো খারাপ মানুষ না, এই জন্য সে প্যারালাইজ রাজাকে বা ডিউককে তার কাছে থাকে একটা বিশাল দাঁত দেয় এবং সেই দাঁতটা রাজার দাঁতে আটকে দেয়। আর ডক্টর উইলিংটন রাজাকে বলে, আমি আমার স্ত্রীকে যখন পেয়ে যাব তুমি এই দাঁতটাকে জোরে মারবে এবং এরপর এত বিষাক্ত একটা গ্যাস রিলিজ হবে যে সেখানে থাকা সবাই মারা যাবে, মানে রাজা ডিউকে মরবে আর কি। আর অন্যদিকে আমরা দেখি জাপানের যে জেনারেল গার্নি এবং অ্যাট্রিডিসের বাকি সৈন্যরা রাশিয়ান সৈন্য বা হারকোনেন সৈন্যদের সাথে লড়াই করার চেষ্টা করছে, কিন্তু হারকোনেনদের সাথে সাদা ড্রেসের তো তোমার ওই এম্পেরিয়র বা রাজার সৈন্যরাও ছিল। তো দুই সৈন্যের সাথে অ্যাট্রিডিসটা কোনোভাবেই পেরে ওঠে না, কিন্তু ডানকেন শেষ পর্যন্ত আমাদের অ্যাকোয়াম্যান শেষ পর্যন্ত বীরের মতো লড়াই করতে থাকে, কিন্তু যখন পারে না তখন সে চিন্তা করে আবার পল আর জেসিকাকে বাঁচাতে হবে, মানে রানী আর রাজপুত্রকে, কিন্তু রুমে গিয়ে দেখে ওরা নেই। আর তারপর ডানকেন করে কি জেট ফায়ার্স নিয়ে পল আর জেসিকার খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই মূলত রাশিয়ান বা হারকোনেনের গ্রুপ জেসিকা এবং পলকে আগেই কিডন্যাপ করে মরুভূমিতে নিয়ে যাচ্ছিল। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে ওই মহিলা সংস্থার যে প্রধান হেলেনা, তার কাছে হারকোনেন বা রাশিয়ার প্রেসিডেন্ট কথা দিয়েছিল যে তারা জেসিকাকে মারবে না, পলকে মারবে না, কিন্তু সে কিন্তু পরে আমাদেরকে বলেছিল আমি না মারলেও মারার পরিবেশ করে দেব। তো এই জন্য ওদের দুজনকে ধরে নিয়ে যাচ্ছে হচ্ছে মরুভূমিতে ছেড়ে দেবে, যাতে সেখানকার পরিবেশ বা স্যান্ড ওয়ার্ম বা মনে করো ভয়ঙ্কর যে প্রাণীটা রয়েছে ওরা ওদেরকে মেরে ফেলবে। কিন্তু আমরা তো জানি জেসিকার মধ্যে একটা পাওয়ার রয়েছে, মানে পলের মায়ের মধ্যে একটা পাওয়ার রয়েছে, তার চোখের দিকে কেউ তাকালে সে তাকে হিপনোটাইজ করতে পারে। তো সে করে কি হিপনোটাইজ করে ওদেরকে দিয়ে হাত খুলিয়ে শিপের কন্ট্রোল নেয়, কিন্তু হারকোনেন আর্মি যখন বুঝতে পারে শিপের কন্ট্রোল ওদের কাছ থেকে চলে গিয়েছে তখনই সেটা ডিঅ্যাক্টিভেট করে দেয়। কিন্তু এরপর জেসিকা বুঝতে পারে ডক্টর উইলিংটন যে আর কি যে রাজা ডিউককে আটকালো, সে করেছে কি একটা ফার্ম কিট ওই শিপের মধ্যে রেখে দিয়েছিল শুধুমাত্র জেসিকা আর পলের জন্য, যাতে ওরা যদি এই শিপে বেরিয়েও যায় অন্তত বাঁচতে পারে। আর এখানে লক্ষ্য ডক্টর উইলিংটনই কিন্তু ওদের দুজনকে ধরিয়ে দিয়েছিল, কিন্তু ধরিয়ে দেওয়ার সময় এই ফার্ম কিটটা দিয়ে দিয়েছিল শিপের মধ্যে, কারণ
কারণ সে জানতো ওরা এখান থেকে মুক্ত হবেই। তো যাই হোক, শিপের বাইরে আসার পরেই জেসিকা আর পল দেখতে পায় অ্যাট্রিটিস বা জাপানের যে তোমার মনে করো রাজারা আসলো, তাদের যে প্রাসাদ ছিল সব ধ্বংস হয়ে গিয়েছে। আর ঠিক এরপরে আমরা দেখি রাজা ডিউক প্যারালাইজড অবস্থায় পড়ে রয়েছে, আর উল্টো দিকে রাজা হারকোনেন মনে করো রাশিয়ান প্রধানমন্ত্রী খাবার খাচ্ছে। আর ওই সময় ডক্টর উইলিংটন হারকোনেনের সামনে আসে এবং তাকে বলে, আমি আপনার সব কাজ করেছি, প্লিজ আমার স্ত্রীকে ফেরত দিন। তখন রাজা হারকোনেন বলে, আমি তোর স্ত্রীকে তো সেই কবেই মেরে ফেলেছি, বেঁচে থাকলে সে দেবো। আর তারপর হারকোনেন ডক্টর উইলিংটনকেও মেরে ফেলে। কিন্তু তখনই রাজা ডিউক করে কি মুখে বিড়বিড় করে কিছু বলতে থাকে, আর কি বলছে এটা শোনার জন্য হারকোনেন যখন তার সামনে যায় তখনই সে ওই বিষাক্ত দাঁতটি চিবিয়ে ফেলে, যেটা ডক্টর উইলিংটন তাকে দিয়েছিল। আর তার মুখের মধ্যে থেকে বিষাক্ত গ্যাস বের হতে থাকে। তো রুমে যতজন ছিল তারা তো মারা যায়, কিন্তু রাজা হারকোনেন শালা বেঁচে যায়, কারণ সে শরীরে এক ধরনের বিশেষ শিল্ড অন করে রেখেছিল, আর তাছাড়া একটা ডিভাইস ছিল যার কারণে সে উঠতেও পারতো। তো হারামজাদা করে কি বাদরের মতো এক কোনায় গিয়ে রুমের উপরে লুকিয়ে যায়, যার জন্য ওই বিষক্রিয়া থেকে বেঁচে যায়। মানে যে হালাল মরার দরকার ওই হালাই মরে নাই। এবং এখানে একটা কথা বলতে হচ্ছে ভাই, ভিলেন কিন্তু সেই মানাইছে। আর অন্যদিকে আমরা দেখি পল আর জেসিকা একটা তাঁবুর মধ্যে আশ্রয় নিয়েছে, আর সেখানে সে তার বাবার ডিউকের ওই আংটিটা দেখতে পাচ্ছে, যেটা তার বাবার সাইডিং পাওয়ার ছিল। এবং তারা বুঝতে পেরেছে যে তার বাবা হয়তো আর এই পৃথিবীতে নেই, সে মারা গিয়েছে। কিন্তু ওই বালিতে যেহেতু অনেক পরিমাণের স্পাইস ছিল, এই কারণে পলের আবারও হ্যালোসিনেশন হতে শুরু করে এবং সে আবারও উল্টাপাল্টা স্বপ্নগুলো দেখতে থাকে। এবং সে দেখতে পায় তার চোখগুলো নীল হয়ে গিয়েছে এবং তারা শান্তির জন্য একটা যুদ্ধ করেছে। এমনকি ফ্রিম্যানরা মানে এই আফ্রিকার মানুষেরা জাপানের পতাকা ধরে রয়েছে, মানে ওদের অ্যাট্রিটিসের পতাকা ধরে রয়েছে। তো তখন এখানে অনেক অবাক হয়ে যায় যে ফ্রিম্যানরা কেন আমাদের হয়ে লড়াই করবে বা আমাদের সাথে লড়াই করবে। মানে বুঝিয়ে বলি, পল তো মনে করো জাপানি, এসেছিল হচ্ছে আফ্রিকান মানুষদের শাসন করার জন্য, কিন্তু আফ্রিকান মানুষ কেন পলকে রাজা মেনে ওর সাথে যুদ্ধ করবে এটা পল বুঝতে পারছে না। কিন্তু এটা আমরা ভবিষ্যতে বুঝতে পারবো সম্পর্ক কোন দিকে যায়, পরিস্থিতি কোন দিকে যায়। কিন্তু পল এখানে বর্তমানে অনেক রেগে যায় এবং সে তার মাকে দোষারোপ করতে থাকে যে তোমার যে নারী সংস্থা তাদের এইসব চালের জন্য হয়তো এগুলো হয়েছে বা এই ধরনের কোনো একটা কিছু। আর এরপর আমরা দেখি ডানক্যানকে, মানে আমাদের অ্যাকোয়াম্যানকে, যে জেট ফায়ার্স নিয়ে যায় হচ্ছে ওই পরিবেশবিদ লিয়েট ক্যান্সের কাছে এবং তাকে দোষ দিয়ে থাকে তোমার জন্য এই সবকিছু হয়েছে, তুমি অবশ্যই সবকিছু জানতে যে তোমার রাজা বা জাতিসংঘ কি প্ল্যান করছে, তুমি আমাদেরকে বলনি। কিন্তু এর উত্তরে লিয়েট বলে, জানের ময় আমারও আছে, আমি শুধুমাত্র মহারাজার জন্য কাজ করি পরিবেশবিদ হিসেবে, এর বাইরে কি হচ্ছে সেটা দেখার দায়িত্ব আমার নয়। এটাই বাস্তব, দুর্বল থাকলে সবাই নিজের চিন্তাই করে। আর এরপর আমরা দেখি পল আর জেসিকা সেই তাঁবুর বাইরে বালি থেকে বেরিয়ে আসে, আর ঠিক তখনই ভাগ্যক্রমে ডানকান ও জেট ফায়ার্স নিয়ে ওদের সামনে আসে। তো ডানকান ওদেরকে জীবিত দেখে অনেক খুশি হয়, আর ডানকানের সাথে এখানে ওই ডক্টর পরিবেশবিদ লিয়েটও ছিল। তো যাই হোক, এখানে আমরা দেখি লিয়েট, ওই ডক্টর লিয়েট করে কি জেসিকা, পল আর ডানকানকে নিয়ে একটা পুরনো টেস্টিং সেন্টারে যায় এবং এই টেস্টিং সেন্টারে যাওয়ার পরে ওই ডক্টর লিয়েট সবাইকে জানায় যে জাতিসংঘর এই অ্যারাকিস গ্রহতে মেন প্ল্যান ছিল তারা যে কোনোভাবে মাটির নিচ থেকে পানি বের করবে এবং এই গ্রহতে গাছগাছালি লাগিয়ে একটা সুন্দর বসবাসযোগ্য গ্রহ বানাবে। কিন্তু ওই পানি বের করতে গিয়ে যখনই স্পাইস নামের ওই খনিজ সন্ধানের হাতে এসেছে তারপরে সবকিছু বদলে যায়। তারপরে সবাই পানি খোঁজা বাদ দিয়ে খালি স্পাইস খাওয়ানোর কাজে লেগে যায় এবং প্রফিট কামাতে শুরু করে। তারপরে বিভিন্ন শক্তিশালী দেশের বা শক্তিশালী গ্রহের নজর লাগতে শুরু করে। মানে বিষয়টা হয়তো বুঝতে পেরেছো, মনে করো স্পাইস তেল, বাকিটুক তো বুঝে নাও, ইরাকের অবস্থা দেখো এরকম একটা অবস্থা। তো যাই হোক, এরপর ডক্টর লিয়েট পল আর জেসিকাকে বলে, তোমাদের জাপানিজদের বা অ্যাট্রিটিসদের যে শেষ করা হবে এটা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম, এই জন্যই তোমাদেরকে অ্যারাকিস বা আফ্রিকা গ্রহে আনা হয়েছিল। কিন্তু আমি যেহেতু জাতিসংঘের কাজ করি এই কথা আমি কাউকে বলতে পারিনি। তবে তারপরেও সে পল আর জেসিকাকে সাজেস্ট করে, তোমরা যদি বেঁচে থাকতে চাও তোমরা দ্রুত এই গ্রহ থেকে পালিয়ে অন্য যে কোনো জায়গায় গা ঢাকা দাও। কিন্তু ঠিক তখনই সাডুকার আর্মি, এম্পায়ারের আর্মি ওদের উপরে অ্যাটাক করে এবং কিন্তু আমরা দেখতে পাই ডানকেন অত্যন্ত বীরত্বের সাথে তাদের সাথে লড়াই করে এবং অনেকগুলো আমেরিকান সৈন্যকে একাই শেষ করে দেয়। পল আর জেসিকা পালাতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের অ্যাকোয়াম্যান বীরত্বের সাথে লয়্যালটির সাথে এখানেই মারা যায়। আর সিন শিফট হলে আমরা দেখি অন্যদিকে ডক্টর লিয়েট করছে কি পল আর জেসিকাকে গাইড করে কিভাবে ওরা এখান থেকে পালাতে পারবে। আর সে বলে যে আমি আজকে থেকে জাতিসংঘ বা আমেরিকার হয়ে কাজ করা বাদ দিয়ে দিলাম, ওই শয়তানদের হয়ে আমি আর কাজ করবো না। আর তারপর লিয়েট কিয়েন্স বালির উপরে ছোট্ট একটা ডিভাইস রেখে দেয় যেটা থেকে একটা শব্দ হতে থাকে, আর এখানে হলো এটা এমন একটা ডিভাইস যেটা দিয়ে স্যান্ড ওয়ার্মকে ডাকা হয়। তো ওই শব্দে স্যান্ড ওয়ার্ম চলে আসে, আর ঠিক তখনই আমরা দেখতে পাই অন্য কয়েকজন সাডুকার সৈন্য, মহারাজার সৈন্য পেছন থেকে ওকে আঘাত করে এবং বলে, তুই একজন বিশ্বাসঘাতক, কারণ তোর কাজ ছিল শুধুমাত্র মহারাজার অর্ডারকে ফলো করা। যার উত্তরে লিয়েট বলে, আমার ভগবান একজনই, সেটা হচ্ছে সাই হালজু বা সাই হালুট। এর মানে হচ্ছে এই যে এই গ্রহের যে স্যান্ড ওয়ার্ম রয়েছে এগুলোকে মনে করো ভগবান মানে আর কি, দেবতা মানে আর কি, এবং এই গ্রহের যে ফ্রিম্যান রয়েছে তারা তাদেরকে দেবতা মানে, আর তাদের দ্বারাই তো মনে করো ওই যে স্পাইস তৈরি হয় বালিতে। তো যাই হোক, এরপর আমরা দেখি ওই স্যান্ড ওয়ার্ম আসে এবং ডক্টর লিয়েট বাকি যত মহারাজার সৈন্য ছিল সবাইকেই গিলে ফেলে, মানে এখানে ওদের দেবতা সবাইকেই গিলে ফেললো আর কি। আর অন্যদিকে আমরা দেখি পল আর জেসিকা একটা জেট ফায়ার্স করে সেখান থেকে পালায়, আর ওদের পেছনে তিনটা সাডুকার মহারাজার জেট ফায়ার্সরা ধাওয়া করতে থাকে। আর ঠিক তখন আমরা দেখতে পাই একটা বিশাল আকারের মরুঝড় ওদের দিকে ধেয়ে আসছে। তো জেসিকা আর পল তখন ওদের শিপ নিয়ে ওই মরুর ভেতরেই ঢুকে যায়, আর রাশিয়ানরা তো মনে করো ওদের সাথে কাজ করছে। তো রাশিয়া আর আমেরিকানরা ভাবতে থাকে
যে ওরা মারা গিয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই রেভেনকে, রাশিয়ান মহারাজার বড় ভাইপো, ছোট আরেকটা ভাইপো আছে, তাকে আমরা সামনের সিনেমাতে দেখবো। তো সে প্রধানমন্ত্রীকে খবর দিতে যায় যে ওরা নিশ্চয়ই মারা গিয়েছে মরুভূমির ঝড়ে। তো এটা শুনে হারকোনেন বা মেইন রাজা খুশি হয় এবং ভাতিজা রেভেনকে বলে, আমরা করছো কি ভাতিজা, যাও তাহলে আবার ওই গ্রহে যাও, এরা কি গ্রহে, এবং আমাদের প্রোডাকশন এবার ডাবল করতে হবে। কিন্তু প্রোডাকশন ডাবল করেও মার্কেটে কিন্তু আগেই মাল নিয়ে যাবে না, মার্কেটে একটা কৃত্রিম অভাব সৃষ্টি করতে হবে যাতে আমরা বেশি দামে ওটাকে বিক্রি করতে পারি। আর পাশাপাশি সেটাও বলে বাকি যেসব ফ্রিম্যান বা ওই ফার্মার আছে যেগুলো কাজে লাগবে কাজে লাগাও, নয়তো বাকিগুলোকে মেরে ফেলো। ফ্রিম্যান মানে তো জানোই ওই গ্রহের যে সাধারণ মানুষগুলো। আর অন্যদিকে আমরা দেখি জেসিকা আর পল সেই মরু ঝড়ের মাঝখান দিয়ে যাচ্ছিল এবং ঝড়ের বালুতে স্পাইস থাকার কারণে পল বারবার হলোসিনেট করছিল, মানে ওই যে নেশা হচ্ছিল। আর কিন্তু এইবার সে একটা লোককে দেখতে পায়, মানে কোনো মেয়েকে নয়। আর কিন্তু ঝড়টা এত বেশি পাওয়ারফুল ছিল যে ওদের শিপের ডানা একে একে সব ভেঙে যায় এবং ওরা ল্যান্ড করে। আর ল্যান্ড করার পরে ওদের কাছে ফ্রিম্যানের যে স্যুটটা ছিল সেটা ওরা তাড়াতাড়ি পরে নেয় যাতে এই বালির মধ্যে গরমে টিকতে পারে এবং নিজেদের জার্নি শুরু করে। কিন্তু পল বারবার সেই মেয়ের কল্পনাটি করতে থাকে। আর ঠিক তখনই ওদের উপর অনেক বড় একটা বিপদ চলে আসে। এই বালিতে থাকা বড় একটা স্যান্ডওয়ার্ম ওদের গন্ধ পেয়ে ওদেরকে ধাওয়া শুরু করে। তো ওরা প্রচন্ড জোরে দৌড়ায় এবং একটা পাথরের উপরে গিয়ে উঠে বসার চেষ্টা করে। কিন্তু উঠার আগে আমরা দেখতে পাই সেই স্যান্ডওয়ার্মটা পলকে দেখে আটকে যায়, যেন এই স্যান্ডওয়ার্মা পলকে চেনে। আর তখনই একটা শব্দ হয় এবং স্যান্ডওয়ার্মটা সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই পল এবং জেসিকার সামনে একটা ফ্রিম্যান গ্রুপ চলে আসে, মানে মনে করো আফ্রিকান অন্য একটা গোত্র চলে আসে। আর এই গোত্রের লিডার ছিল হচ্ছে স্টিলগার, যাকে আমরা অনেক আগেই দেখেছি, ওই যে থুতু ফেলেছিল। তো যাই স্টিলগার তো পল আর জেসিকাকে চেনে, কারণ ওদের মহারানী আর হচ্ছে কি বলে রাজকুমার। কিন্তু বাকি যেসব ফ্রিম্যান এখানে ছিল তারা তো ওদেরকে সহ্যই করতে পারে না যে অন্য গ্রহ থেকে এসে আমাদের শাসন করবে, পাইছি সুযোগ মেরে দিব। এবং তারা বলে যে পল আর জেসিকাকে হত্যা করবে, সুযোগ পেয়েছি। কিন্তু স্টিলগার তখন বলে, দেখো তারা এতক্ষণ মরুভূমিতে কোনো প্রকার সাহায্য ছাড়া তারা বেঁচে ছিল, তারা যথেষ্ট স্টাফ, এরা আমাদের মতো বসবাস করার যোগ্য। আর তাছাড়া ওরা অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের যখন ক্ষমতা ছিল, ওর বাবা রাজা ডিউক সে আমার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করেছিল, এমনকি আমাকে সাহায্য করবে বলেছিল। তো আমার মতে তোমাদের একবার তাদের সুযোগ দেওয়া উচিত। কিন্তু এখানে আমরা দেখতে পাই বাকি যে ফ্রিম্যানরা ছিল, মানে মূর্খ যেগুলা, এবং চেমিস নামের একজন কোনোভাবে এটাকে মেনে নিতে পারছিল না। আর তখনই আমরা দেখতে পাই তারা পল এবং জেসিকার উপর অ্যাটাক করে। আর যেহেতু পল আর জেসিকার ফাইটিং কমব্যাট স্কিল অনেক ভালো, তারা খুব সহজেই স্টিলগার এবং তার সঙ্গী সবগুলোকে হারিয়ে দেয়। মানে প্রথমে ওরা অ্যাটাক করেছে ফ্রিম্যানরা, নর্মাল ফ্রিম্যানরা মেরে দিয়েছে, তখন স্টিলগারও অ্যাটাক করেছিল, সবটিকে মেরে দেয়। আর তারপর পল দেখতে পায় চানি নামের একটা মেয়েকে, যাকে সে এতদিন ধরে স্বপ্নে দেখছিল। আর হারামজাদি জ্যান্দিয়া, তুই আমাকে প্রিয় স্পাইডারম্যান টম হ্যালান্ডের ধোকা দেয়, তুমি আইসাও ডিনের মধ্যে ফুর্তি করতে। হ্যাঁ, তো যাই হোক সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে এই মেয়েটাকে দেখে পল তো পুরো শকড হয়ে যায় যে এতদিন তো আমি ওকে স্বপ্নে দেখেছি। কিন্তু ও কোনো কথা বলার সুযোগ পাওয়ার আগেই চেমিস নামের যে একটা ফ্রিম্যান ছিল, যে আর কি মনে করো সেকেন্ড ইন কমান্ড, ও মেনে নিতে পারছিল না যে ওরা আমাদের এখানে থাকবে বা আমরা হেরেছি। তো এই জন্য সে জেসিকার পলকে 1 ভার্সেস 1 ওপেন চ্যালেঞ্জ করে। আর এটা হচ্ছে এমন একটা ডুয়েল বা এমন একটা ফাইট যেটা দুইজনের মধ্যে হবে এবং এটার নাম হচ্ছে এ লাইফ ফর এ লাইফ, মানে একটা নতুন জীবন আসলে আর একটা জীবনকে চলে যেতে হবে। তো পল বারবার বলে যে আমি এটা করবো না, কিন্তু তারপরেও চাপাচাপির কারণে সে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু এখানে আমরা দেখতে পাই চানি নামের ওই মেয়েটি, স্পাইডারম্যানের বউ, সে করে কি পলকে মাসিহা বলে ডাকে। মাসিহা মানে পীর, নবী, এই ধরনের কোনো একটা কিছু। কিন্তু সেটাও বলে যে সে বিশ্বাস করে না যে পল সেই মসিহা, কিন্তু বাকি সময় যদিও বাকি সময় মনে করছে। তো হতে পারে পল অনেক বেশি ছোট বয়সে বা দেখে ওরকম মনে হচ্ছে না। তো এখানে চানি করে কি পলকে একটা ছুরি দেয় ডুয়েল করার জন্য। আর এই ছুরিটাও পল নিজের স্বপ্নে দেখেছিল যে এই মেয়েটা ওকে দিচ্ছে। আর এই ছুরিটা কিন্তু ওই স্যান্ডওয়ার্মের দাঁত দিয়ে তৈরি। তো এরপর চানি পলকে বলে সাবধানে, চেমিস কিন্তু খুব ভালো একটা যোদ্ধা। তো এখানে পলের মনে অনেক প্রশ্ন জাগছিল, যেটা সে চানিকে মানে ওই মেয়েটাকে করতে চায়, কিন্তু কোনো রকম প্রশ্ন সে করতে পারে না। যাই হচ্ছে যুদ্ধের ময়দানে আমরা দেখি পল আর চেমিসের লড়াই শুরু হয়, তারা এক অপরকে ভালো রকম টেক্কা দেয় এবং কিছুক্ষণ বাদে আমরা দেখি পল খুব সহজে চেমিসকে হারিয়ে দিতে পারে। কিন্তু পল এখানে বারবার চেমিসকে সুযোগ দিচ্ছিল যাতে ও আত্মসমর্পণ করে। কিন্তু এটা দেখে ফ্রিম্যানরা প্রচন্ড অবাক হয়, কারণ ফ্রিম্যানরা মনে করো নর্মালি একজন মানুষকে মেরে ফেলে, ওরা তো সভ্য না। তো স্টিলগার তো ফ্রিম্যানদের ওই লিডার মানে গোত্রের লিডার স্টিলগার অবাক হয়ে যায় এবং পলের মা জেসিকাকে জিজ্ঞাসা করে পলকে এখানে ন্যাংটা পোলাবানে খেলা খেলছে নাকি। উত্তরে জেসিকা বলে আসলে পল আগে কখনো মানুষ হত্যা করেনি, আর আমাদের গ্রহ তো তোদের মতো ন্যাস্টিক না, আমরা তো জাপান আফ্রিকা নই, কারণ আলামিন আমাদের জাপান নাম দিয়েছে। তো যাই হোক আমরা জানতে পারি ফ্রিম্যানদের কাছে আত্মসমর্পণ করার কোনো অপশন নেই, হয় জীবন নাও নয় জীবন দাও। তো পল যখন এটা বুঝতে পারে ও করুণা ভিক্ষা নেবে না, জীবন ভিক্ষা নেবে না, তখন সে বাধ্যতামূলক চেমিসকে হত্যা করে ফেলে এবং ফাইনালি জিতে যায়। এবং এখন থেকে পল এই ফ্রিম্যানদের একজন অংশ হয়ে গিয়েছে। আর তারপরে জেসিকা বলা শুরু করে আমি এই গ্রহ ছেড়ে আগের গ্রহে ফিরে যেতে চাই, মানে জাপানে ফিরে যেতে চাই। কিন্তু পল বলে আমার বাবা ডিউক আমাকে আগেই বলেছিল যে এখানে একটা ষড়যন্ত্র চলছে, হয়তো আমাকে সরানোর জন্য। আর তাই আমার বাবা এখানে শুধুমাত্র খনিজের জন্য আসেনি, আমার বাবা এসেছিল এই গ্রহে শুধুমাত্র শান্তি আনার জন্য, ফ্রিম্যানদের মুক্ত করার জন্য। আর এর জন্যই আমার বাবাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর আমিও চাই আমার বাবার স্বপ্নটা পূরণ করতে, আর এর জন্য আমি এই গ্রহেই থাকবো, যাতে আমি এই গ্রহকে মুক্ত করতে পারি, ফ্রিম্যানদের মুক্ত করতে পারি। আর তারপর আমরা দেখতে পাই জেসিকা, পল, চানি এবং স্টিলগার এবং গ্রুপের বাকি সদস্যরা ফ্রিম্যানরা বেজের দিকে রওনা হয়। আর তখন একটা জিনিস পল দেখে যেটা দেখে সে অবাক
অবাক হয়ে যায় যে কোন একজন মানুষ স্যান্ডওয়ার্মের পিঠে করে যাত্রা করছে। তো পল জিজ্ঞাসা করে এটা কে, তো তখন ফ্রিম্যানরা বলে হ্যাঁ এটা আমাদের একজন এক্সপার্ট ফ্রিম্যান, এবং তুমি আরো এরকম অনেক অবাক করা কিছু দেখবে। মাত্রই তো এসেছো আফ্রিকায়, কি জানি নাম এই গ্রহের, দেখি কে বলতে পারো কমেন্টে বইলো। তো যাই হোক এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়, এবং বিশ্বাস করো ফার্স্ট পার্টের চেয়ে সেকেন্ড পার্ট আরো বেশি অসাধারণ। তো যাই হোক আমি অনেকবার জাপান আমেরিকা মুক্ত বলেছি, এটা জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে। আমি যদি বারবার ওইসব গ্রহের নাম বলতাম তোমরা গুলিয়ে যেতে। আমি যথাসম্ভব এক্সপ্লেনের সময় চেষ্টা করি নাম না দিয়ে তার অন্য পরিচয় দিতে, যেটা তুমি সহজে বুঝবে। ইভেন অনেক সিনেমাতে আমি নায়ক নায়িকার নামও ইউজ করি না, বা অনেক ক্যারেক্টারের আমি নামও ইউজ করি না, প্রয়োজনে 2 লাইন বেশি বলে তার পরিচয়টা দিই যাতে বুঝতে সুবিধা হয়। কারণ একটা ক্যারেক্টারে আমি যদি মনে করো মুখস্থ খালি নাম বলে যাই, লোকেশন বলে যাই, সেটাতে তোমাদের বোধগম্য হবে না। তো যাই হোক আমি হয়তো খুব ভালো এক্সপ্লেন করতে পারিনি, বাট যতটুকু এক্সপ্লেন করেছি আমার মনে হয় তোমরা সিনেমার মোটামুটি প্লটটা বুঝতে পেরেছো, এবং পরের সিনেমা দেখারও আগ্রহ রয়েছে। আর দেখতেই পাচ্ছ ভিডিওটা কত বড় হয়েছে, তো তোমাদের অবশ্যই ভিডিওটা লাইক করা উচিত। আমি কিন্তু অনেক কষ্ট করছি, আমি কষ্ট করেছি, স্ক্রিপ্ট রাইটার কষ্ট করেছে, অডিও এডিটর কষ্ট করেছে, ভিডিও এডিটর কষ্ট করেছে, 4-5 জনের সম্মিলিত কষ্টে এই ভিডিওটা তৈরি হয়েছে। তো অবশ্যই লাইক করো, পারলে কমেন্ট করো যে পরের পর্ব লাগবে কিনা, আর পারলে 4টা গ্রহের নাম বলে যাও আর কি, দেখি মনে আছে নাকি তোমাদের। বিদায় নিচ্ছি, বাই।